আচ্ছা, তো এটা হচ্ছে কন্টিনিউটির ফার্স্ট লেকচার। তো বেসিক্যালি দেখ, আমরা যেটা আজকে করব আগে সেটা বলে নিই, তারপরে আমি কন্টিনিউটি সম্বন্ধে একটা আইডিয়া দিচ্ছি। তো আজকে আমরা বেসিক্যালি ডেফিনেশনটা দেখব, মেনলি এপসিলন ডেল্টা ডেফিনেশন যেটা সেটাই, এবং লিমিটের সাথেই আমরা ওটাকে দেখবো, কারণ আমরা লিমিটটা অলরেডি শিখে নিয়েছি, ফলে লিমিট থেকে কন্টিনিউটিতে কোনো অসুবিধা নেই, ব্যাপারটা একই। তারপরে আমরা একটা দুটো থিওরেম দেখবো, একটা থিওরেম, দুটো থিওরেম, একটা সিকুয়েন্সিয়াল ক্রাইটেরিয়ান অফ কন্টিনিউইটি, সিকুয়েন্সিয়াল ক্রাইটেরিয়ান ফর কন্টিনিউইটি, ব্যাস। এবং প্রথমের দিকে আমরা ডেফিনেশনটাকে কী করে এলো, ডেফিনেশনটার আইডিয়াটাকে, মানে সেই যেরকমভাবে লিমিটে আমরা এপসিলন ডেল্টা ডেফিনেশনটা কেন একের ওপর ডিপেন্ডেন্ট, সেই আইডিয়াটাকে আরেকবার দেখবো কন্টিনিউটির জন্য। ঠিক আছে, তাহলে মোটামুটি আজকে ক্লাস শেষ হয়ে যাবে, এটা করতেই অনেকটা সময় লাগবে। তো প্রথমে আমি একটু কন্টিনিউটা বলি। তো তোরা অলরেডি লিমিট দেখেছিস, ঠিক আছে, তোরা অলরেডি লিমিট দেখেছিস। লিমিটের ডেফিনেশনটা একটু ভাব। লিমিটের ডেফিনেশনটা কি বলেছিল? লিমিটের ডেফিনেশনটা বলেছে যে ধর যদি সি এখানে একটা সেটের লিমিট পয়েন্ট, ঠিক আছে, ডোমেন ফাংশন রয়েছে, ফাংশনের ডোমেন থাকবে, ফাংশনের রেঞ্জ থাকবে, সি হচ্ছে ডোমেনের লিমিট পয়েন্ট, সি বিলংস টু ডি ডিরাইভড। তাহলে যদি এক্সগুলো সি এর দিকে যায়, মানে এক্সগুলো যদি কনভার্জ করে সি এর দিকে, কারণ সিটা লিমিট পয়েন্ট, আচ্ছা, তাহলে আমরা বলবো, মানে বলতে পারি এক্স থেকে সি এর ডিস্টেন্স যত কম হবে, ঠিক আছে, এফ অফ এক্স থেকে এল এর ডিস্টেন্স তত কম হবে। এলটা কি? এফ অফ এক্স এর লিমিট পয়েন্ট। এবার বক্তব্য হচ্ছে এখানে এলটার এরকম কোনো দাবি নেই যে এলটা আমাদের রেঞ্জ সেটে থাকতে হবে, ঠিক আছে, এখানে কিন্তু এরকম কোনো দাবি নেই যে এলটা রেঞ্জ সেটে থাকতে হবে। কিন্তু কন্টিনিউটির ক্ষেত্রে এই বেসিক পার্থক্যটা হচ্ছে এটা, এখানে কিন্তু লিমিট পয়েন্টটা হচ্ছে একটা ফাংশনাল ভ্যালু, ঠিক আছে। কি বললাম? ওখানে লিমিট পয়েন্ট কি ছিল? এল, যেটা কুড বি এনি রিয়েল নাম্বার। এখানে এখানে লিমিট পয়েন্টটা হচ্ছে কিন্তু একটা ফাংশনাল ভ্যালু, যেটাকে আমরা বলছি এফ অফ সি। কার ফাংশনাল ভ্যালু? ডোমেনের যে লিমিট পয়েন্ট তার ফাংশনাল ভ্যালু, মানে ডোমেনের যে লিমিট পয়েন্ট তার ফাংশনাল ভ্যালু হচ্ছে সি, তার ফাংশনাল ভ্যালু হচ্ছে এফ অফ সি, সেইটা। আচ্ছা, ডোমেনের লিমিট, তাহলে আমরা বুঝতে পারছি যে লিমিট পয়েন্ট কিন্তু সেটার বাইরে বা ভেতরে থাকতে পারে, কিন্তু কন্টিনিউটির ক্ষেত্রে ডোমেনের লিমিট পয়েন্টও কিন্তু সেটার ভেতরেই থাকতে হবে, আদারওয়াইজ তো ফাংশনটা সিটাকে অ্যাটেন্ড করতে পারবে না। সেটাকে, একটা ফাংশনকে সমস্ত পয়েন্ট অ্যাটেন্ড করার জন্য ডোমেনে থাকতে হবে, ডোমেনে সেই পয়েন্টগুলো থাকতে হবে। আর একটা ফাংশন যদি ডোমেনের সমস্ত পয়েন্ট অ্যাটেন্ড না করে, তাহলে সেটা ফাংশনই হয় না। ফলে ডোমেনের সমস্ত পয়েন্ট অ্যাটেন্ড করতে হবে। সেরকমভাবে এফ অফ সি মানে সি শুড বি ইন দ্য ডোমেন ডি, রাইট? মানে সিটা যদি লিমিট পয়েন্ট হয় তাহলে ডোমেনের লিমিট পয়েন্ট হবে, আদারওয়াইজ সিটা ডিটা কিন্তু সিতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু এখানে একটা বেসিক পার্থক্য। তো সেটা দিয়ে আমরা যেটা এপসিলন ডেল্টা ডেফিনেশন, কেন ডেল্টা এপসিলনের উপর ডিপেন্ড করে, হ্যান ত্যান সব বলবো, ঠিক আছে। তো আমরা মেনলি আমরা জানি যে ডিস্টেন্সটাই সব থেকে গুরুত্বপূর্ণ, এখানেও কনভার্জেন্সের আইডিয়াটাই কাজে লেগেছে। যা যা আমরা লিমিটে শিখেছিলাম সেগুলো আমি অলরেডি লিমিটের বেলা ক্লিয়ার করেছি। আবার আমরা যখন কনফারেন্স করব তখন আরও ব্রিফলি আমি জিনিসটাকে এক্সপ্লেন করব, ঠিক আছে। এখন ভিডিওটা শুরু করে মেন ডেফিনেশন এবং আইডিয়াগুলো ক্লিয়ার করি, এবং ডেফিনেশনটাকে আমরা আইডিয়াটা দেবো, আইডিয়াটা ক্লিয়ার করব যে ডেল্টা এপসিলনের উপর ডিপেন্ড করে কেন। আইডিয়াটা অলরেডি আমরা জানি, আবারও কন্টিনিউটির জন্য দেখছি, ঠিক আছে। তো ডি হচ্ছে সাবসেট অফ আর, একটা ফাংশন সেটা ডি থেকে আর, ঠিক আছে, ডোমেনটা হচ্ছে ডি, একটা ফাংশন ডি থেকে আর, আমি বলছি লেট সি বিলংস টু ডি, ঠিক আছে। আমরা বলবো এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট সি। আচ্ছা, ডেল্টা এপসিলন এই আইডিয়াটা ছাড়াও আমরা কিন্তু কন্টিনিউটিটা খুব বেসিক আইডিয়া আছে, ঠিক আছে, যেটা শুধু জানলেই কিন্তু কন্টিনিউটি হয়। দুটো বেসিক আইডিয়া, টু বেসিক আইডিয়াস, ঠিক আছে, টু বেসিক আইডিয়াস। এই দুটো আইডিয়া আছে, দুটো আইডিয়া আমাদের আলোচনা করতে হবে, 1 নাম্বার 2 নাম্বার, খুব গুরুত্বপূর্ণ আইডিয়া, একটা ম্যাথমেটিক্যাল, একটা জাস্ট থিওরিটিক্যাল। তাহলে এই দুটো আইডিয়া কিন্তু আমাদের জানতে হবে। তাহলে এফ আমি বলছি ইফ কন্টিনিউয়াস অ্যাট সি, ইফ, এখন ডেফিনেশন ইফ অ্যান্ড অনলি ইফ, আমি ডবল এফও দিতে পারি, ইফ অ্যান্ড অনলি ইফ আমরা যদি বলি ফর এ প্রি অ্যাসাইন্ড epsilon greater 0 there exist a del epsilon greater 0 such that f of x minus f of c less than epsilon for all x belongs to
ডেল্টা নেবারহুড অফ সি ইন্টারসেকশন বি। ভালো করে দেখ, এখানে আমরা ডিলিটেড দিইনি, সি কে থাকতে হবে, কারণ এখানে আমি সিটাকে অলরেডি কাউন্ট করেছি, সি কে থাকতে হবে, ঠিক আছে। আর একটু ভালো করে বোঝো, এফ অফ এক্স মাইনাস এফ অফ সি, যদি এখান থেকে এক্সটা সিও নেয় তো সি এফ অফ সি মাইনাস এফ অফ সি ইজ জিরো, কোনো অসুবিধা নেই, জিরো গ্রেটার দ্যান লেস দ্যান এপসিলন, এপসিলন জিরোর থেকে বড়, কোনো অসুবিধা আসবে না, ঠিক আছে। বেশ, এবার একটুখানি আমি ম্যাথামেটিক্যালি লিখি, বলছে প্রত্যেকটা এপসিলন গ্রেটার জিরোর জন্য such that there exists a del epsilon greater 0 such that যদি x minus c is less than epsilon for all x belongs to intersection D imply করছে f of x minus f of c is less than epsilon, সরি এখানে del হবে, ঠিক আছে। এইটা আমাদের ডেফিনেশন, একদম কাঁচা ডেফিনেশন হচ্ছে এটা। প্রত্যেকটা এপসিলনের জন্য একটা করে ডেল এপসিলন আছে, কারণ প্রত্যেকটা এপসিলন কেন, কারণ লিমিটের কথাই বলা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে লিমিট এক্সটেন্ডিং টু সি এফ অফ এক্স যদি হয় এফ অফ সি, মানে এক্স সি এর দিয়ে গেলে এফ অফ সি এর দিয়ে যাবে, দ্যাটস ইট। এবার আসছি হচ্ছে আমি প্রথম আইডিয়াতে যে কেন ডেল এপসিলনের উপর ডিপেন্ড করে, তো পুরোটাকে আমি মুছে দিই। দেখ, তো দুভাবে কনফিগার করা যেতে পারে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এফ অফ এক্স, ঠিক আছে। এইভাবে কনফিগার করতে পারে, বেটার হয় আমি এভাবে লিখি, ঠিক আছে। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এফ অফ এক্স, তো এখানে রয়েছে হচ্ছে সি, এটা হচ্ছে সি মাইনাস ডেল, সি প্লাস ডেল, এটা হচ্ছে এফ অফ সি মাইনাস এপসিলন, এফ অফ সি প্লাস এপসিলন, এটাই তো বলেছে। এবার ভালো করে লক্ষ্য কর, এখান থেকে একটা পয়েন্ট যাচ্ছে যেটা হচ্ছে এখান থেকে একটা এক্স উঠছে যেটা এখানে যাচ্ছে হচ্ছে এফ অফ এক্স, ঠিক আছে। এখানে এফ অফ এক্স এর সাথে ম্যাপ করছে, এটা এফটা একে নিয়ে যাচ্ছে, এখানে এফ অফ এক্স এর সাথে ম্যাপ করছে। এবার ভালো করে বোঝ, যদি আমরা এইটাকে ছোট করে দিই, এটাকে যদি আমি করে দিই হচ্ছে আর একটু ছোট, এফ অফ সি মাইনাস এপসিলন বাই 100, আর এটাকে করি এফ অফ সি প্লাস এপসিলন বাই 100, করতেই পারি এপসিলন বাই 100 আর একটা এপসিলন হতেই পারে। তো এটা ছোট করে দিলে দেখ এই পয়েন্টটা কিন্তু এই ইন্টারভালের বাইরে চলে গেল, এই ইন্টারভালের বাইরে আছে, তাহলে দেখ আমাকে এই ইন্টারভালের কথা বলা হচ্ছে, তো আমি যদি এখান থেকে এক্সটা নিই তো সেটা তো যাচ্ছে এই ইন্টারভালের বাইরে, তো আমি যখন এই ইন্টারভালটাকে ছোট করে নেবো তখন বেসিক্যালি এই এফ অফ এক্সটার আমার দরকার নেই, এই এফ অফ এক্সটার আমার দরকার নেই, এই এফ অফ এক্স এর দরকার নেই, মানে এই এক্সটারও আমার দরকার নেই, ঠিক। তাহলে যদি আমি ইন্টারভালটাকে ছোট করে, তাহলে এইখানে যে এক্সট্রা এফ অফ এক্স গুলো আছে, এখানের যে এক্সট্রা এফ অফ এক্স গুলো আছে, সেই এফ অফ এক্স গুলো তৈরি হয়েছে এখানকার এক্স গুলোর দ্বারা, তো এই এক্সট্রা এফ অফ এক্স গুলো অমিট যাচ্ছে, তো আমি বেকার আমি এক্স গুলোকে রেখে কি করব, রাখলে ক্ষতি নেই কিন্তু রেখে তো লাভও নেই, ঠিক আছে। রেখে তো লাভ নেই, কারণ সেই এক্স গুলো তো এফ অফ এক্স নিয়ে যাচ্ছে বটে, কিন্তু নিয়ে কি এখানে এই ইন্টারভালের মধ্যে ফেলতে পারছে না, ঠিক আছে। এক্সট্রা মাল, তো আমি এইটাকেও কমিয়ে নেব, যেহেতু আমি এই ইন্টারভালটাকে কমালাম, যেহেতু আমি এই ইন্টারভালটাকে কমিয়েছি, তাহলে অবশ্যই আমাকে এই ইন্টারভালটাকেও কমাতে হবে, বোঝা গেছে। কারণ এখানে এক্সট্রা এক্স গুলো এখানে এফ অফ এক্স দিচ্ছিল। এবার বক্তব্য দাদা হতেও তো পারে যে এখানের কিছু পয়েন্ট এখানে যাচ্ছে, যেটা বাইরে যাচ্ছে, হতেই পারে, আমি তো আর বলছি না বাইজেক্টিভ ম্যাপে, আমি বলছি না, ফলে এখানের কিছু পয়েন্টও এখানে যাচ্ছে, বাইজেক্টিভ বলবো না, আচ্ছা আইডেন্টিটি ম্যাপিং বলতে পারি, হতেই পারে। আইডেন্টিটি বললেও হবে না, আইডেন্টিটি বললে তো এখানেই যাবে, ভালো ম্যাপিং হবে, ঠিক আছে, হতেই পারে, বাইজেক্টিভও হতে পারে। অ্যাকচুয়ালি ওটাকে কন্টিনিউয়াস ম্যাপিং বলা হয়, যাই হোক আমি কন্টিনিউটি ডেফিনেশন দিচ্ছি বলে নামটা বলতে পারছি না, যাই হোক। কারণ যেটা এইটার ব্যাপারে যেটা কথা বললাম, এইটা এখানে যে যাবে সেটা অলরেডি কন্টিনিউটি ডেফিনেশনই হতে পারে, কারণ হিউজ আমি বলবো ওই জায়গাটাও বলবো, চাপ নেই। তো আগে এটা বল দাদা, এটা এই জিনিসটাও তো এখানে যেতে পারে, হতেই পারে, তো এইটা এখানে যাচ্ছে তো আমার কি, তো আমি বললাম যে এই জিনিসটা এইখানে যাচ্ছে, এবার তুই বললি এটাকে ছোট করে দাও, আমি করে দিলাম, এবার এখানটাকে আমি ছোট করে দিলাম, তো হতেই পারে এখানকার কিছু পয়েন্ট এখানে যাচ্ছে, আবার এখানকার কিছু পয়েন্ট এখানে যাচ্ছে, তো যাক না, তো কি হয়েছে, একটা পয়েন্ট বাইরে গেলে তো কোনো ক্ষতি হবে না, আর যদি আরো কিছু কোটি পয়েন্টও বাড়ে চলে তাহলে কোনো ক্ষতি হবে না। যদি এরকম পসিবিলিটি থাকে, যে পসিবিলিটি আছে যে এখান থেকে ছোট করে দিলে এখানে প্রচুর পয়েন্ট কমে যাবে, ঠিক আছে, এইখানের পয়েন্টগুলো আমি যদি চাই হতেই পারে,
আর এটা কিন্তু এরকম হবে না, মানে এই যে কোশ্চেনটা বললাম এটা এখানে যাচ্ছে, এটা কিন্তু হবে না। এটা একটা ট্রিক আছে, সেটা আমি একটু পরে বলবো, যে এটা এখানে গেলেও কিন্তু হবে না, কন্টিনিউটি আসবে না। এর কারণটা খুব ইন্টারেস্টিং একটা কারণ আছে, সেটাই আমি আইডিয়াটা বলবো, একটু পরে বলবো। তো এই এফ অফ এই সিটাকে ছোট করে দিলাম, ফলে এটাকে ছোট করছি, ফলে এই এক্সট্রা পয়েন্ট গুলো বাদ যাচ্ছে। আবারও বলছি যে দাদা তুমি প্রশ্নটা এরকম হতে পারে, এইখান থেকে এখানে গেলে তো আমাকে এইটাকেও বাদ দিতে গেলে এইটাকেও বাদ দিতে হবে, হবে, কিন্তু এই জিনিসটা ঘটবে না, আমি বলবো কেন, ঠিক আছে? তাই কোনো ডাউট রেখো না। এই মুহূর্তে এটা বোঝো যে এইটাকে আমি ছোট করে দিচ্ছি, তো স্বাভাবিকভাবে এই এক্সট্রা পয়েন্টগুলো যেগুলো এখানে ফাংশনাল ভ্যালু দিচ্ছিল সেগুলোও কমে যাচ্ছে, মানে এই জিনিসগুলো ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে এই যে পার্টগুলো আমি বাদ দিলাম, তার জন্য এই পার্টগুলো বেসিক্যালি বাদ দেওয়াটাই দরকার, কারণ আমাদের কাজে লাগবে না, রেখে দিলেও হয় কিন্তু কাজে তো লাগবে না, রেখে কি করবো? যেটা কাজে লাগবে না সেটা রাখার কোনো প্রয়োজনীয়তা নেই, ফলে আমি এইখানে ডেলটাকেও আমাকে ছোট করে আরেকটু ছোট ডেল নিতে হলো, ঠিক আছে? আমি এটাকে ডেল 100 বললাম, এখানে যে 100টা রয়েছে তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? বোঝা গেছে? ফলে হতেই পারে যে এটা ছোট করার জন্য এটা ছোট করতে হলো, এইটাই কারণ যে এপসিলনের এই নেবারহুডটা ছোট করতে গেলে, ঠিক আছে, এই জেলের নেবারহুডটা ছোট করতে হয়, ফলে বুঝতেই পারছিস যেমন এপসিলন নেব তার উপর ডিপেন্ড করে আমাকে ডেল চয়েস করতে হবে, ঠিক আছে? আমি এটা লিমিটে অনেক ডিটেলে বুঝিয়েছি, ঠিক আছে? ইভেন আমাদের কনফারেন্সেও আমি অনেকবার আলোচনাটা করেছি, তাই আমি বেশি আলোচনায় যাচ্ছি না, কারণ জিনিসটা সেম, ঠিক আছে? আমি মেন যে বেসিকটাতে যাচ্ছি, সেই বেসিকটা হচ্ছে কন্টিনিউটির প্রথম শর্ত, মানে শর্ত বলতে গেলে যেটা কন্টিনিউটি আরেকটা আইডিয়া বলতে পারিস, যে যদি ফাংশন মানে ডোমেনের এলিমেন্টগুলোর ধর এটা রিয়েল লাইন, ডোমেনের এলিমেন্টগুলোর স্লাইড চেঞ্জের জন্য, ডোমেনের এলিমেন্টগুলো স্লাইড চেঞ্জ মানে কি, ঠিক পরের এলিমেন্টটাই, ঠিক আছে? মানে এর পরে জাস্ট চেঞ্জটা, একটা এটা এক্স হলো, এটা ওয়াই হলো, জাস্ট পরেরটা, জাস্ট, তাহলে একটু চেঞ্জের জন্য ফাংশনাল ভ্যালুর কিন্তু হিউজ চেঞ্জ, ধরো ফাংশনাল ভ্যালু হিউজ চেঞ্জ, এরকম চেঞ্জ হলো, এটা এক্স এখানে আসছে, এখানে এটা ওয়াই, এখানে আসছে এফ অফ ওয়াই, ঠিক আছে? এখানে আসছে এফ অফ এক্স, এখানে আসছে এফ অফ ওয়াই, তাহলে দেখ ডোমেনের একটু চেঞ্জের জন্য ফাংশনাল ভ্যালুর হিউজ চেঞ্জ হয়েছে, তার মানে ফাংশনটা কন্টিনিউয়াস নয়, ঠিক আছে? তার মানে কি বলতে চাইছি আমি, ডোমেনের স্লাইড চেঞ্জের জন্য ফাংশনাল ভ্যালুর একটুখানি চেঞ্জ হবে, জাস্ট চেঞ্জ হবে, মানে খুব কাছাকাছি থাকবে। এটাই তো বলতে চাইছি এফ অফ এক্স মাইনাস এফ অফ সি ইজ লেস দেন এপসিলন। এফ অফ সিটা এফ অফ এক্স মানে সি পয়েন্টে কন্টিনিউটি হতে গেলে, কন্টিনিউয়াস হতে গেলে এফ অফ এক্সটাকে মানে সি এর মানে এই যে এক্স মাইনাস সি লেস দেন ডেল্টা মানে কি, সি এর ডেল নেবারহুডের মধ্যে আছে, সি এর ডেল নেবারহুডের মধ্যে থাকা মানে কি খুব কাছাকাছি আছে, কারণ ডেল্টা খুব ছোট, তার মানে আমরা কি বলতে পারি, এফ অফ এক্স মাইনাস এফ অফ সি এপসিলন নেবারহুডে আছে, এইটার মানে কি এফ অফ সি এর এপসিলন নেবারহুড, তার মানে কি এফ অফ সি এর থেকে খুব কাছাকাছি আছে, কারণ এপসিলন খুবই ছোট, তার মানে কি ডোমেনের ভ্যালুর স্লাইড চেঞ্জের জন্য ফাংশনাল ভ্যালুর কিন্তু হিউজ চেঞ্জ হবে না, স্লাইটই চেঞ্জ হবে। বোঝা গেছে? একদম ডেফিনেশনের আইডিয়াটা ক্লিয়ার হলো, বোঝা গেছে তো? বেশ। আর একটা জিনিস ভালো করে লক্ষ্য কর, আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এক্স মাইনাস সি, যেটা আমাদের বেসিক্যালি টপোলজিক্যাল স্পেসে বা হায়ার ডাইমেনশনাল স্পেসের কন্টিনিউটি ডেফিনেশন, ঠিক আছে? যেটা হচ্ছে এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা, এইটা মানে কি, এইটা মানে হচ্ছে সি মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স লেস দ্যান সি প্লাস ডেল্টা না? আচ্ছা এটা মানে কি সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা ওপেন ইন্টারভাল না? আচ্ছা এটা মানে কি এফ অফ সি মাইনাস এপসিলন এফ অফ সি প্লাস এপসিলন, এটা না? এখন এটা তো কন্টিনিউটি ডেফিনেশন অলওয়েজ কি নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন না? এক্স্যাক্টলি, তার মানে এটা হচ্ছে নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন, অর্থাৎ কন্টিনিউ ওপেন ইন্টারভালকে ওপেন ইন্টারভালের সাথে ম্যাপ করা, সহজ ভাষায় ওপেন ইন্টারভাল ওপেন সেটকে ওপেন সেটের সাথে ম্যাপ করানো, কন্টিনিউটির ইকুইভ্যালেন্ট ডেফিনেশন। কি বললাম? ওপেন সেটকে ওপেন সেটের সাথে ম্যাপ করানো, ঠিক আছে? সহজভাবে বলতে পারি, যদি রেঞ্জ সেটের একটা ওপেন সেটের জন্য ডোমেন সেটটা যদি ওপেন সেট হয়, রেঞ্জ সেটের একটা ওপেন সেটের জন্য ডোমেনটা ওই ফাংশনের রেসপেক্টে ডোমেনের যে মানে ফিরে আসছি, যেভাবে আমি এখান থেকে ফাংশনটা গেছি, তো এই ফাংশনটা এখান থেকে এখানে নিয়ে গেছে, তো একটা ওপেন সেট তৈরি হয়েছে, তো ওর জন্য এখানে যেটা রয়েছে সেটা ওপেন হতে হবে, ঠিক আছে? তাহলে ওপেন সেটকে ওপেন সেটে ম্যাপ করবো, বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তো এটা হচ্ছে মেন বেসিক আইডিয়া, আমি সমস্ত কিছু বলে দিলাম।
আমি সমস্ত কিছু বলে দিয়েছি, ঠিক আছে, যতটা আইডিয়া দেওয়া দরকার ছিল দিয়ে দিয়েছি। আরো কিছু জানতে চাইলে সেটা নিয়ে আমরা কনফারেন্সে আরো ডিটেল আলোচনা করবো, ঠিক আছে। এখন ভিডিওটাকে আর বানাচ্ছি না, মেন জায়গায় ফোকাস করবো। বেশ, এই যে আমি এক্ষুনি তোদেরকে বললাম যে ডোমেনের স্লাইড চেঞ্জের জন্য ফাংশনাল ভ্যালুর হিউজ চেঞ্জ হবে না, সেইটাকেই আর একটা ডেফিনেশন আকারে লেখা যেতে পারে। আচ্ছা, আমি আর মোবাইলের দিকে তাকাচ্ছি না, আলোর দিকে, কারণ চোখে লাগছে, আমার এটা দেখতে অসুবিধা হচ্ছে। তো এফ অফ সি যেটা হবে আর কি, যদি আমি বলি যে একটা প্রত্যেকটা এপসিলনের জন্য এপসিলন গ্রেটার দেন 0 এর জন্য দেয়ার এক্সিস্ট ডেল এপসিলন গ্রেটার দেন 0 সাজ দ্যাট যে দেখ এক্স রয়েছে সি এর ডেল নেবারহুডে, ঠিক আছে। তো আমি একটা এমন এইচ কনফিগার করছি মড এইচ গ্রেটার দেন 0, এমনই ছোট যার জন্য সি প্লাস আচ্ছা আর একটু ডিটেলে দেখি, এখানে বড় হয়ে যাচ্ছে, মড এইচ লেস দ্যান ডেল এপসিলন, ঠিক আছে। মড এইচ লেস দ্যান ডেল এপসিলন মানে আমি খুব ছোট একটা এইচ চয়েস করেছি, খুবই ছোট, এইচ ইজ সো স্মল, এবং এমনই ছোট এইচ চয়েস করছি যার জন্য এক্স প্লাস এইচ কিন্তু এই ইন্টারভালের মধ্যেই লাই করছে, বোঝা গেল? এমনই ছোট এইচ চয়েস, দেখ এখানে ক্লোজড এর কোনো ব্যাপার নেই, তো ফলে এক্সটা বাউন্ডারি পয়েন্ট হবে না, ফলে এক্সটা যাই হোক না কেন আমি একটা এরকম এইচ পাবো, যার জন্য এক্স প্লাস এইচ ইজ লেস দ্যান সি প্লাস ডেল, ঠিক আছে। এবার এইচটা দেখ এখানে মড দিয়েছি, তো কুড বি এইচ কুড বি একটা নেগেটিভ নাম্বারও হতে পারতো, একটা নেগেটিভ নাম্বারও হতে পারে, তো এক্স মাইনাস এম, সেই ক্ষেত্রে এটা কিন্তু সি মাইনাস ডেল থেকে ছাড়িয়ে চলে যাবে না ওইদিকে, ঠিক আছে। এই জন্য আমি মড এইচ লেস দ্যান ডেল লিখেছি, মানে মড এইচ ডেলের থেকে ছোট, ঠিক আছে। বা তোরা এটাও করতে পারে যে এইচ ইজ গ্রেটার দ্যান 0 সাথে দ্যাট ডেল মড এইচ লেস দ্যান ডেল, তাহলে তুই একমাত্র পজিটিভ নাম্বারগুলোই কনসিডার করছিস, ঠিক আছে, একমাত্র পজিটিভ নাম্বারই কনসিডার করছিস, সেই ক্ষেত্রে এক্স মাইনাস এইচ লিখবো, কারণ পজিটিভটা এক্স মাইনাস এইচ কি হবে, এক্স মাইনাস এইচ সবসময় সি মাইনাস ডেলের বড় হবে, কোনোদিনই ছাড়িয়ে চলে যাবে না, এমনই এইচ আমি চয়েস করছি। আর যেহেতু এটা ক্লোজড ইন্টারভাল নয়, ফলে আমরা এরকম চয়েস করলে এরকম হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকে, যে ছাড়িয়ে কোনোদিন যাবে না, ঠিক আছে, ছাড়িয়ে যাবে না কোনোদিন, ফলে এটা হওয়ার সম্ভাবনা আছে এক্স মাইনাস এইচ এর জন্য, ঠিক আছে, কখনো এটাকে ওভার ক্রস করে চলে যাবে না, ঠিক আছে, বোঝা গেছে? তো এটা আর একটা ডেফিনেশন যেটা বলছে এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি ইজ লেস দ্যান এপসিলন ফর অল, আচ্ছা এখানে এইচ কি বলি, for all h such that mod h is less than del epsilon such that c plus h belongs to the domain D, ঠিক আছে। for all h such that এটাকে তোরা স্যাটিসফাইং হিসেবেও ভাবতে পারিস, একই কথা, এই such that আর স্যাটিসফাইং এর মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা এখানে such that থেকে স্যাটিসফাইং হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে। অনেকে বলবে না, কিন্তু এটা ইউজ করা যায়, ঠিক আছে, এটা একদম ইউজ করা যায়। বেশ, আমাদের এখানে লেখা শুকিয়ে গেল, এবার আসছি হচ্ছে আমরা একটা ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে যেটা আর একটা বলতে পারি লিমিটের সাথে পার্থক্য তৈরি করছে, কারণ আমরা দেখ আমি প্রথমে ভিডিও শুরুতে বলেছিলাম সি কুড বি আ লিমিট পয়েন্ট, ঠিক আছে, কারণ আমাদের লিমিট পয়েন্টে অলরেডি আমরা কারণ আমরা চেয়েছিলাম লিমিট পয়েন্ট থেকে কন্টিনিউটিতে আসার জন্য, ঠিক আছে। এবার আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে সি লিমিটের ক্ষেত্রে যখন আমরা লিমিট অফ এ ফাংশন পড়েছি, সেই ক্ষেত্রে ডি এর ডেরাইভড সেটার এলিমেন্ট হতে পারে, মানে সি বিলংস টু ডি ডেরাইভড, মানে সি ইজ আ লিমিট পয়েন্ট অফ ডি, ঠিক আছে। এবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইখানেই দেখবি পার্থক্যটা, এই জন্য আমি তখন ওটা বলেছিলাম, এখন এটা বলছি যেন পার্থক্যটা বুঝতে পারিস। সেটা হচ্ছে যে সি যদি, আচ্ছা প্রথম থেকে পুরো থিওরেমটাই লিখি, ডি হচ্ছে সাবসেট অফ আর, একটা ফাংশন হচ্ছে ডি থেকে আর, ঠিক আছে, একটা ফাংশন ডি থেকে আর, সি বি এন আইসোলেটেড পয়েন্ট। আচ্ছা, আইসোলেটেড পয়েন্ট কাকে বলে? যেটা লিমিট পয়েন্ট নয়, আরো ভালোভাবে বললে যাকে ঘিরে কোনো একটা নেবারহুড তৈরি করলে সেই নেবারহুড থেকে এই সি কে যদি তুই বাদ দিয়ে দিস, দিয়ে তার সাথে যদি ডোমেনের ইন্টারসেকশন লিস একদম লিমিটের মতো, তাহলে যদি কোনো এলিমেন্ট না পাস, মানে এমটি হয়, মানে লিমিটে কি বলছে ওটাকে বাদ দিয়ে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকবে, কিন্তু আইসোলেটেড বলছে এটাকে বাদ দিলে আর কিছুই পাওয়া যাবে না, ঠিক আছে, নিঃস্ব হয়ে যাবে, সেটাকে আমরা বলবো আইসোলেটেড পয়েন্ট। আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে সেটা হচ্ছে অ্যাডহেরেন্ট পয়েন্ট। অ্যাডহেরেন্ট পয়েন্ট কাকে বলে?
সেট অফ অল মানে সমস্ত লিমিট পয়েন্ট এবং আইসোলেটেড পয়েন্টকে একসাথে বলা হয় অ্যাডহেরেন্ট পয়েন্ট। তাহলে অ্যাডহেরেন্ট পয়েন্ট কুড বি লিমিট পয়েন্ট, অ্যাডহেরেন্ট পয়েন্ট কুড বি আইসোলেটেড পয়েন্ট, ঠিক আছে? তো সি যদি আইসোলেটেড পয়েন্ট হয়, এটাই হচ্ছে একটা জিনিস ইন্টারেস্টিং ব্যাপার, যে ইফ সি বি অ্যান আইসোলেটেড পয়েন্ট দেন, তবে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে এখানে সিটা কিন্তু ডোমেনের যে কোনো পয়েন্ট হতে পারে। এখানে সিটাকে ওই পার্টিকুলারলি লিমিটে এটা সি ছিল, সেজন্য যদি তাতে বুঝতে অসুবিধা হয় তাহলে আমি সিটাকে কোনো একটা নাম, আমারই নাম দিয়ে দিচ্ছি, অনিকের এ বি অ্যান আইসোলেটেড পয়েন্ট, ঠিক আছে? এ বি অ্যান আইসোলেটেড পয়েন্ট, তাহলে আমরা বলছি এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এ, ঠিক আছে? তাহলে বুঝতে অসুবিধা রেখো না, কোথাও আটকে থেকো না যে ওটা আমি বলেছিলাম তার মানে এটার সাথে ওটা, একদমই লিঙ্ক করবে না, ওপেন রাখো, ওটা হয়ে গেছে, ঠিক আছে? এইটা আমরা লিখছি, ফলে কোনো টার্ম কমন আসতে পারে, সেটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। আচ্ছা বেশ, তো প্রুফ করতে যাচ্ছি আমরা এটা। তো এ বি এন আইসোলেটেড পয়েন্ট তো বলাই আছে, লিখে লাভ নেই। তো আমরা বলতে পারি যে আমরা একটা নেবারহুড চয়েস করতে পারি, অবশ্যই পারি। দেয়ার এক্সিস্ট, এবার ইন্টারেস্টিং ফ্যাক্টটা কি জানিস? এর ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে যদি আমরা যখন সিটা লিমিট পয়েন্ট হবে, ঠিক আছে, যেটা আমরা করেছিলাম লিমিটের জন্য, যেটা প্রথমে বললাম, সিটা লিমিট পয়েন্ট হবে, তার মানে কিন্তু নেবারহুডে কোটি কোটি পয়েন্ট আছে। কিন্তু এটা আইসোলেটেড পয়েন্ট হলে তার নেবারহুডে কিন্তু এ ছাড়া আর কেউ নেই। ফলে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে তুই যদি এর কোনো নেবারহুড চয়েস করিস, ডেল নেবারহুড, তার থেকে ইন্টারসেকশন ডি বেসিক্যালি দেবে হচ্ছে এ কেই। তো ফর অল এক্স বিলংস টু দিস, এটা বেসিক্যালি এক্স হচ্ছে এ, সমস্ত এক্সই হচ্ছে একটা সিঙ্গেলটন এলিমেন্ট এ, কারণ এটা বেসিক্যালি একটা সিঙ্গেলটন এলিমেন্ট, সিঙ্গেলটন সেট। তার মানে বুঝতেই পারছিস ফর এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বেসিক্যালি আর কিছু না, সরি, এফ অফ এ মাইনাস এফ অফ এ, ঠিক আছে? কারণ এখান থেকে যা এক্স তুলবি সেটা বেসিক্যালি এই, তো এফ অফ এ মাইনাস এফ অফ এ মানে কি? ইজ লেস দ্যান এপসিলন, কারণ এটা জিরো। এই জন্যই কিন্তু ওখানে ডিলিটেড নেবারহুডটা নেওয়া হয়, এই জন্যই কিন্তু ওখানে ডিলিটেড নেবারহুডটা নেওয়া হয়নি, যেটা লিমিটের ক্ষেত্রে নেওয়া হয়েছিল। লিমিটের ক্ষেত্রে নেবারহুড নিতে হবে, কারণ লিমিটটা সেটার বাইরেও এক্সিস্ট করতে পারে, ফাংশন তো সি কে অ্যাটেন্ড করছে না, আর অ্যাটেন্ড করলেও হবে না, সিটা ভেতরেও থাকে, ঠিক আছে? ফলে সেজন্য ওখানেও ডিলিটেড, এখানেও ডিলিটেড। কিন্তু এইখানে লিমিটেড কন্টিনিউটির ক্ষেত্রে কিন্তু ডিলিটেড ব্যাপার নেই। কারণ কি? কারণ সেটা আইসোলেটেড পয়েন্ট হলেও তো এফ অফ এ মাইনাস এফ অফ এ তো জিরো তো হচ্ছে, জিরোতে এপসিলন থেকে ছোট তো নাকি, তাই তো? এপসিলন অলওয়েজ জিরোর থেকে বড়, তো অবশ্যই ধরো কন্ডিশন তো হোল্ড হচ্ছে ডেফিনেশনে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে এভরি আইসোলেটেড পয়েন্ট, যেটাই আইসোলেটেড পয়েন্ট হবে সেটাই কিন্তু কন্টিনিউয়াস হতে পারে। ফলে যদি আমরা একটা ফাংশনকে চেক করতে পারি যে এই পয়েন্টে কন্টিনিউয়াস কিনা, যদি আমি জানতে পারি যে ওই পয়েন্টটা হচ্ছে আইসোলেটেড পয়েন্ট, তাহলে এটা কিন্তু কন্টিনিউটি হোল্ড করে। বোঝা গেল কি বললাম? যদি আমাকে দেখাতে বলে একটা পয়েন্টে কন্টিনিউয়াস কিনা, এবং আমি কোনোভাবে জেনে যাই ওই পয়েন্টটা আইসোলেটেড কিনা, আইসোলেটেড, তার মানে আমরা বলতে পারি এটা কন্টিনিউয়াস, কারণ এই থিওরেমটা তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো, কারণ জিরো লেস দ্যান এপসিলন হয়, ঠিক আছে? খুব ট্রিভিয়াল উত্তর, জিরো লেস দ্যান এপসিলন, ঠিক আছে? আচ্ছা বেশ, থিওরেম। আচ্ছা লাস্ট দিন আমি যেটা অ্যাবস্ট্রাক্টের মানে ক্লাস করেছিলাম, সেই অ্যাবস্ট্রাক্টের লেকচার আমরা জিনিসকে স্ক্রিনশট তুলে আমাকে পাঠাতে বলেছিলাম, যাতে আমি দেখতে পাই কতজন যারা আমার কাছে পড়ছে তারা কতজন আগে দেখে ফেলেছে, ঠিক আছে? আগে দেখেছে, কত তাড়াতাড়ি দেখেছে। এই ক্ষেত্রেও আমি বলছি তোরা কিন্তু এই যে থিওরেমটা আমি এখন লিখবো, এই থিওরেমের স্ক্রিনশট তুলে আমাকে পাঠাবি, তাহলে আমি জানতে পারবো যে কত তাড়াতাড়ি ভিডিও দেওয়ার পরে তোরা দেখছিস, ঠিক আছে? এটাই শর্ত থিওরেম। একটা ফাংশন ডি থেকে, আচ্ছা বারবার আমি আর লিখছি না, প্রত্যেকটা ক্ষেত্রেই ডি হচ্ছে সাবসেট অফ আর একটা ফাংশন ডি থেকে ডোমেন টার্গেট। আচ্ছা তো আমি নিচ্ছি এবার যেটা শর্ত, এবার যেটা আসছে সেটা হচ্ছে লেট সি বিলংস টু ডি ইন্টারসেকশন ডি ডেরাইভ। সহজ ভাবে বলতে গেলে সিটা হচ্ছে ডি এর লিমিট পয়েন্ট, যেটা ডি তে আছে, আমি প্রথমেই বলেছিলাম সেটা থাকতেই হবে, আদারওয়াইজ এফ অফ সি অ্যাটেন্ড করতে পারবে না, লিমিট পয়েন্ট সেটা থাকতেই হবে, প্রথম দিকেই বলেছি, মনে আছে নিশ্চয়ই, একদম ভিডিও শুরুতে। ফলে সেটাই এখানে বলেছে। তাহলে আমরা বলবো যে এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট সি
if and only if necessary as well as sufficient condition লিমিট এক্সটেন্ডিং টু সি এফ অফ এক্স হচ্ছে এফ অফ সি। দেখ আমি একদম ডেফিনেশনের শুরুতেই এই নোটেশনটা বলে দিয়েছিলাম, তো এই নোটেশনটা আমাকে প্রমাণ করতে হবে, এই নোটেশনটা আমাকে প্রমাণ করতে হবে, প্রুফ। খুবই সহজ, বুঝতেই পারছিস, ডেফিনেশন থেকে প্রথমেই প্রমাণটা হয়ে যায়। ডেফিনেশন কি বলেছে, যেহেতু এটা কন্টিনিউয়াস তাহলে আমরা বলতে পারি ফর অল এপসিলন গ্রেটার 0 such that there exists a del epsilon greater 0 such that for all x belongs to for all x satisfying অনেকগুলো such that লিখে নিয়েছি, ওটাকে satisfying x minus c less than del ইমপ্লাই করে f of x minus f of c less than epsilon। এইটা আমাদের ডেফিনেশন বলেছি, এটা আমাদের ডেফিনেশন বলেছি, ঠিক আছে। তাহলে এটা মানেই হচ্ছে, এটা মানে কি রে, এটা মানে লিমিটেড ডেফিনেশন তো, তাই তো। এবার তুই যদি ছোটবেলায় ওই যে লিমিট অফ ফাংশনের ক্ষেত্রে এফ অফ সি টাকে তোরা এল ভেবে নে না, তাহলে এটাকে লিখতে পারি এফ অফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসিলন। তাহলে আমরা লিমিটেড ডেফিনেশন থেকে বলতে পারি লিমিট এক্সটেন্ডিং টু সি এফ অফ এক্স ইকুয়ালস টু এল। তার মানে এল মানে কি, এল মানে হচ্ছে এফ অফ সি। তাহলে আমাদের এটা প্রথমটাই হয়ে গেল, ঠিক আছে। কারণ আমি উল্টোটা করব, এটা আমাকে করতে হবে, এটা নিয়ে কোনো চাপই ছিল না, এটা তো হয়। তো এই থিওরেমের স্টেটমেন্টটার কিন্তু স্ক্রিনশট, হ্যাঁ, কনভার্স হচ্ছে যে আমরা বলছি যে লিমিট এক্সটেন্ডিং টু সি এফ অফ এক্স টা হচ্ছে এফ অফ সি, লিমিট এক্সটেন্ডিং টু সি এফ অফ এক্স টা হচ্ছে এফ অফ সি। তাহলে আমরা বলতে পারি যে এখানে আমরা লিমিটেড ডেফিনেশন লাগাবো, নরমাল কনভার্জেন্সের যে ডেফিনেশন, ঠিক আছে। একটা জিনিস কনভার্জ করছে মানে তো লিমিট আছে, সবসময় কনভার্জ মানে সিকোয়েন্স ভাববি না, এফ অফ এক্স এখানে এফ অফ সি তে কনভার্জ করছে, ঠিক আছে। তো এখানে আমরা ওই ডেফিনেশন লাগালে কি হবে, এখানে আমরা ডেফিনেশন লাগালে আমরা এটা বলতে পারি যে ফর এ প্রি অ্যাসাইন্ড আচ্ছা, প্রি অ্যাসাইন্ড মানে আগে থেকে ধরে নেওয়া এপসিলনের জন্য, ঠিক আছে। মানে আমি যেমন ইচ্ছা এপসিলন আমার মতো চয়েস করতে পারি। দেয়ার এক্সিস্টস আ ডেল, আচ্ছা ডেল আর এপসিলন লিখছি না, তোরা অলরেডি শিখে গেছিস। ডেল গ্রেটার 0 such that যে এফ অফ এক্স মাইনাস এফ অফ সি লিমিটেড ডেফিনেশন, একদম লিমিটেড ডেফিনেশন লিখছি, ঠিক আছে। এবার আচ্ছা, এবার তুই যদি এখানে লিমিটেড ডেফিনেশন লাগাস তাহলে আমাকে বলতো আমি এটা কি লিখবো, ফর অল এক্স বিলংস টু, এখানে কি হবে, ভিডিওটা পজ করে নিজেরা ভাবতো। দেখ এখানে আমরা কি এটা লিখবো না, এটা লিখবো না, তার কারণ আমি এখানে কন্টিনিউটি ডেফিনেশন, আমাকে কন্টিনিউটি ডেফিনেশনটাকেই দেখাতে বলেছে, কন্টিনিউয়াস যে হবে তার ডেফিনেশনটাকে এখানে দেখাতে বলেছে। তো সেই ডেফিনেশন এখানে ডিলিটেড নেই, তো আমি যদি এটা এখানে লিখে দিতাম তো ডেফিনেশনটা চলেই গেল, এটা তো কন্টিনিউটি ডেফিনেশন। আমরা এখানে লাগাচ্ছি কন্টিনিউটি ডেফিনেশন নয়, ওটা আমাকে আনতে হবে, আমাকে এখানে লাগাচ্ছি যে লিমিট অফ এ ফাংশন, তার ডেফিনেশন। আচ্ছা লিমিট অফ এ ফাংশনে কি ছিল, আমরা এখানে লিমিটে লেগেছি, সহজভাবে না বুঝতে পারলে এখানে এল ভাব, না বুঝতে পারলে এল ভাব, এলটাকে ডিফাইন করছি আমি এফ অফ সি, বা আরো মানে লেখাটা একটু ভুল হলো, এভাবে লিখলে ভালো লাগে, ঠিক আছে। এলটাকে আমি এফ অফ সি ডিফাইন করলাম, ঠিক আছে, এটা এখানে দেওয়া ভালো। বেশ, তো এফ অফ এক্স মাইনাস এফ অফ সি এটা হলো, এটা লিমিটেড ডেফিনেশন বলছে। বেশ, এখন যদি আমি x ইকুয়ালস টু c নিই তাহলে কি হবে, আরো সহজ ব্যাপার, f অফ x মাইনাস f অফ c ইজ ইকুয়ালস টু f অফ c মাইনাস f অফ c ইজ ইকুয়ালস টু 0 লেস দ্যান এপসিলন। তার মানে আমরা একসাথে লিখতে পারি এই দুটোকেই কাজে লাগিয়ে যে f অফ x মাইনাস f অফ c ইজ লেস দ্যান, এটাকে 1 নাম্বার এটাকে 2 নাম্বার দিয়ে কম্বাইনিং 1 and 2 ইমপ্লাই লিখতে পারিস, for all x belongs to c delta intersection d, that's it। এটা হচ্ছে কন্টিনিউটি ডেফিনেশন, মানে ফাংশনটা কন্টিনিউয়াস, ডেফিনেশন অলওয়েজ নেসেসারি এবং সাফিশিয়েন্ট কন্ডিশন। অনেকবার বলেছি, আশা করি মুখস্থ হয়ে গেছে। বেশ, এবার আসছে যে কন্টিনিউটি অন এ সেট। কন্টিনিউটি অন এ সেট,
তো ডি সাবসেট অফ আর, ঠিক আছে, একটা ফাংশন ডি থেকে আর, এ হচ্ছে সাবসেট অফ ডি, আমি বলবো এফ ইজ কন্টিনিউয়াস অন এ, ঠিক আছে, if and only if f is continuous at x for all x belongs to a। সহজ মানে সহজ কথায় কি, এর প্রত্যেকটা পয়েন্টে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়, f is continuous at x for all x belongs to a, তার মানে এর প্রত্যেকটা পয়েন্টে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় তাহলে টোটাল সেটটাতে ফাংশনটা কন্টিনিউয়াস, ঠিক আছে, খুবই সহজ ডেফিনেশন। বেশ, এবার আমি সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ায় যাই, সেটাই আমরা আগে প্রমাণ করি, তারপরে আর একটা অঙ্ক, আচ্ছা কনস্ট্যান্ট ফাংশন তো কন্টিনিউয়াস, সেটা তো প্রমাণ করতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, তোরা ভিডিওটা পজ করে একটু লিমিটেড সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া একটু ভাবতো, এবং সেটা থেকে এটা লিখতে পারিস কিনা দেখ। দেখ লিমিটেড সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া বলেছিল xn যদি c তে কনভার্জ করে f of xn l এ কনভার্জ করবে, তাহলে এখানে কি হবে, xn যদি c তে কনভার্জ করে f of xn f of c তে কনভার্জ করবে, তাই তো। এবার ভালো করে বোঝো, ওখানে কিন্তু সেই সমস্ত সিকোয়েন্সগুলো চয়েস করা হয়েছিল যাদের কোনো পয়েন্ট বা গোটা সিকোয়েন্সটা c না হয়, মানে কনস্ট্যান্ট সিকোয়েন্স চয়েস করা যাবে না যেটার ভ্যালু হচ্ছে c, এবং সেই সিকোয়েন্সও মানে কনসিডার করা যাবে না যার কোনো ভ্যালু হচ্ছে c। এটা আমরা ধরেছিলাম, কিন্তু এখানে সেই প্রশ্নটা নেই, কারণ লিমিটের ক্ষেত্রে সিটা লিমিট পয়েন্ট সেটার বাইরেও থাকতে পারতো, এবং আমরা সেটা হবে এরকম কোনো বাধা দিবি নেই, কিন্তু এই ক্ষেত্রে আমাকে ওটাকে ভেতরে ইনক্লুড করতে হবে, তবে তো আমাকে এফ অফ সিটা অ্যাটেন্ড করতে পারবে, মানে এখানে কিন্তু সেরকম কোনো সিকোয়েন্স নেই, ঠিক আছে, এটা ওই ক্ষেত্রে ছিল। ফলে বুঝতেই পারছিস, ফর অল xn belongs to d such that limit n tending to infinity xn equals to c। আচ্ছা লিমিটের ক্ষেত্রে ওই যে আমি এক্ষুনি বললাম যে কনস্ট্যান্ট সিকোয়েন্স হতে পারবে না, কোনো কনস্ট্যান্ট সিকোয়েন্সই হতে পারবে না, কারণ যদি xn যদি c হয় তাহলে তো এমনিতেই আমরা নিতে পারবো না, এবং xn যদি d হয়, সমস্ত xn যদি d হয় তাহলে c থেকে d এর ডিসটেন্স, তাহলে dটা, আর তাহলে কনস্ট্যান্ট সিকোয়েন্স কিন্তু c তে কনভার্জ করবে না। কনস্ট্যান্ট সিকোয়েন্স যদি d তে, মানে কনস্ট্যান্ট সিকোয়েন্সের প্রত্যেকটা ভ্যালু যদি d হয় তাহলে সেটা কনভার্জ করে d তে, ঠিক আছে। যদি একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স xn যদি হয় 2, তাহলে লিমিট xn ও হয় 2, ঠিক আছে। ফলে এরকম কনস্ট্যান্ট, মানে এবার যদি লিমিট পয়েন্ট হয় 3, তাহলে এরকম কনস্ট্যান্ট সিকোয়েন্স চয়েস করার কোনো মানেই দাঁড়ায় না। ফলে লিমিট পয়েন্টের ক্ষেত্রে, লিমিট পয়েন্ট এবং ফাংশনের লিমিট, তার ক্ষেত্রে কিন্তু কোনো কনস্ট্যান্ট সিকোয়েন্স চয়েস করা যাবে না কোনোদিন, ঠিক আছে। তাহলে xn belongs to d, লিমিট n tending to infinity xn equals to c, এটা ইমপ্লাই করবে লিমিট n tending to infinity f of xn equals to f of c, that's it। এটা হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ান অফ কন্টিনিউইটি। ওই ডি সাবসেট অফ আর এফ ডি থেকে আর এত আর লিখছি না, ওটা অলরেডি আছে, ঠিক আছে। এইটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ান ফর কন্টিনিউইটি, ফর কন্টিনিউইটি, কন্টিনিউইটির জন্য। আমি বারবার অফ বলছি, অফটা ভুল। আচ্ছা, তো প্রুফ খুবই সহজ, প্রুফ খুবই সহজ প্রুফ, সেটা হচ্ছে যে এফ কন্টিনিউয়াস, এফ কন্টিনিউয়াস হচ্ছে সি তে। আচ্ছা সরি, আমি পুরো স্টেটমেন্টটা তো লিখিনি। ইফ অ্যান্ড অনলি ইফ এফ ইজ কন্টিনিউয়াস, ঠিক আছে, আমি পুরো স্টেটমেন্টটা লিখিনি। এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে। তাহলে আমি প্রথমে প্রুফ করব কি, এইটা ধরে নেব, এটা আমাদের হাতে আছে, এটা দেখাবো। কি বললাম, প্রথমে আমরা এটা ধরে নেব, এটা আমাদের হাতে আছে, এটা দেখাবো, এটা দেখাতে হবে। তারপরেটাতে এটার জন্য এটা হচ্ছে, তাহলে দেখাতে হবে এটা হচ্ছে, ঠিক আছে। তারপরেটাতে কনভার্টটাতে এটার জন্য এটা হচ্ছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে, ঠিক আছে। বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে, ঠিক আছে, বেশ। আমি বলছি লেট এফ ইজ কন্টিনিউয়াস, আর আমাদের হাতে আছে কি এটা, ফর অল xn belongs to d such that limit n tending to infinity xn হচ্ছে c। আচ্ছা এখানেও কি সমস্ত মানে কনস্ট্যান্ট সিকোয়েন্স কাউন্ট করা যাবে? সমস্ত কনস্ট্যান্ট সিকোয়েন্স কাউন্ট করা যাবে? যাবে না, শুধুমাত্র সেই সমস্ত কনস্ট্যান্ট সিকোয়েন্স কাউন্ট করা যাবে যারা c তেই যাচ্ছে,
ঠিক আছে, এবার তোর বক্তব্য হতে পারে দাদা এমন একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স আমি চয়েস করছি যেটা সি এর নেবারহুডের মধ্যে, যেটা যেটা যেটার ভ্যালু হচ্ছে সাপোজ আমি বললাম ডি, সেই ডিটা কিন্তু সি এর যে কোনো মানে মানে একটা নেবারহুডের মধ্যে আছে। ঠিক আছে, যে কোনো নেবারহুডের মধ্যে থাকলে একটু ভাবতে হবে, কিন্তু একটা নেবারহুডে আছে, একটা ডেল নেবারহুডে আছে মানে চয়েস করে কোনো লাভ নেই, কারণ তার থেকে ছোট ডেলের জন্য নাও হতে পারে। আর দেখ যে কোনো নেবারহুডে আছে মানে কিন্তু বেসিক্যালি তুই বলতে চাইছিস সেটা বেসিক্যালি সি হয়ে যাচ্ছে, কারণ তুই আমি যদি বলি সি এবং একটা পয়েন্ট ডি, এবার তাহলেও কিন্তু এবার যদি ডিটাকে তুই এখানেও চয়েস করিস এবং না হলে আরো কাছাকাছি চয়েস করে, এবার এটাকেও যদি তুই রিয়েল লাইনে ম্যাগনিফাই করিস ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, তো সেই ক্ষেত্রেও কিন্তু সি থেকে ডি এর ডিস্টেন্সটা অনেকটা বড় হবে, কারণ তুই যত কাছাকাছি দিস না কেন তার মাঝখানে কোটি কোটি পয়েন্ট আছে। ঠিক আছে, মানে তার থেকেও ছোট এপসিলন ডেল চয়েস করা যাবে, মানে তার থেকেও ছোট ডেল। এবার তুই বলি না এখানে আছে, তো এইটাকে তুই আরেকটু ম্যাগনিফাই কর, জিনিসটা আরোটা বড় হয়ে যাবে, তার থেকেও ছোট একটা ডেল চয়েস করা যাবে, কারণ রিয়েল লাইনের মধ্যে প্রচুর র্যাশনাল এবং ইরেশনাল নাম্বার আছে, দুটো নাম্বারের মাঝখানে কোটি কোটি ইনফাইনাইটলি আনকাউন্টেবলি মেনি নাম্বার আছে। ঠিক আছে, ফলে তোকে তাহলে কেমন কনস্ট্যান্ট ফাংশন চয়েস করতে হবে যারা বেসিক্যালি ডি, তাহলে যে কোনো নেবারহুডে থাকে, এখন যে কোনো নেবারহুডে থাকা মানে বেসিক্যালি ডিটা সি দিকেই যাচ্ছে, তার মানে বেসিক্যালি সেটা সি হয়ে যাচ্ছে বলতে গেলে, কারণ এক্সেন যাচ্ছে ডি এর দিকে মানে ডি যাচ্ছে সি এর দিকে, তাহলে বেসিক্যালি এক্সেনটা সি এর দিকেই যায়, তাহলে তুই সেই কনস্ট্যান্ট সিকোয়েন্সে চয়েস করেছিস যেটা বেসিক্যালি সি তেই কনভার্ট হয়। ঠিক আছে, এটাও বলে দিলাম। ঠিক আছে, এক্সেন যাচ্ছে সি তে, তাহলে আমরা প্রথমে কন্টিনিউইটি ডেফিনেশন লাগাবো, তারপরে কনভার্জেন্সির ডেফিনেশন লাগাবো, দুটোকে মার্চ করে দেবো, সহজ হিসাব। লিমিটেও তাই করেছি, লিমিট অফ এ ফাংশনেও তাই করেছি। তাহলে কন্টিনিউইটি ডেফিনেশন কি বলছে রে? ফর অল এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট আ ডেল এপসিলন গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট ফর অল এক্স স্যাটিসফাইং mod x মাইনাস c লেস দ্যান ডেল ইমপ্লাই করে f অফ x মাইনাস f অফ c লেস দ্যান এপসিলন। ঠিক আছে, ছড়ার মতো হয়ে গেল, এটা কিন্তু হচ্ছে একদম ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। ঠিক আছে, বেশ, তাহলে এবার এর ওপরে আমরা লাগাবো হচ্ছে আমাদের কনভার্জেন্সির ডেফিনেশন। আচ্ছা, কনভার্জেন্সির ডেফিনেশন আমাকে একটা জিনিস বল, এটা সত্যি হচ্ছে সমস্ত এপসিলনের জন্য এবং এক্সএন কনভার্জ করছে সি, এখন কনভার্জেন্স মানে হচ্ছে ইট ইজ ট্রু ফর অল এপসিলন, তাহলে আমরা এই এপসিলনের উপর ডিপেন্ড করেই দেয়ার এক্সিস্ট আ ন্যাচারাল নাম্বার কে এপসিলন গ্রেটার দ্যান 0, আচ্ছা কে এপসিলন belongs to natural number such that for all n greater equals to k epsilon imply করে xn minus c less than epsilon। এটাই তো সিকোয়েন্সের কনভার্জেন্সির ডেফিনেশন। কিছু ফাইনাইট ন্যাচারাল নাম্বারকে বাদ দিয়ে তারপর থেকে সমস্ত ন্যাচারাল নাম্বার থাকবে হচ্ছে এর ভেতরে, এখানেও কিন্তু কেটা এপসিলনের উপর ডিপেন্ড করে, তাহলে আমরা এই দুটোকে কিন্তু একসাথে লিখতে পারি, ইট ইজ ট্রু ফর অল এপসিলন গ্রেটার দ্যান, কারণ কনভার্জ এইটাও সত্যি হয় সমস্ত এপসিলন। এবার তোর মাথায় দাদা এইটা এক রকমের এপসিলনের জন্য হচ্ছে, এটা আরেক রকমের এপসিলনের জন্য, একদমই না, ইট ইজ ট্রু ফর অল পজিটিভ এপসিলন, সেটা যে কোনো পজিটিভ নাম্বার হতে পারে, ফলে এটাও কনভার্জেন্স, এটাও ট্রু যে কোনো পজিটিভ নাম্বারের জন্য, ফলে অবশ্যই সমস্ত এপসিলনের জন্য এটা ট্রু, মানে একই রকমের এপসিলন আমি চয়েস করতেই পারি। ঠিক আছে, আচ্ছা ফের এটা তো হয়ে গেল, এনি কোনো ডাউট নেই। তাহলে আমরা বলতে পারি যে বেশ এই আলোটাতে চোখে লাগে, কিন্তু কি করা যাবে, একবারে আলো নিভিয়ে দিলে এখানে অন্ধকার হয়ে যাবে অনেকটা। তো তারপরে আমরা বলতে পারি যে এতটা অবধি আমাদের হয়ে গেল, এইটা আমাদের কন্ডিশন হাতে রয়েছে। এবার তুই আমাকে বল এটাকে আমি মার্চ করবো কি করে। দেখ, যদি আমরা এমন যদি এক্সেন চয়েস করি যেই এক্সেন গুলোর জন্য, মানে সেই ন্যাচারাল নাম্বার গুলোর জন্য এই এক্সেন গুলো এই নেবারহুডের মধ্যে লাই করে, করতেই পারে। দেখ ভালো করে দেখ, এইখানে কি বলেছে ভালো করে লক্ষ্য করতো। আচ্ছা, এখানে ডেল হবে, সরি ডেল হবে, ঠিক আছে এখানে ডেল হবে, হ্যাঁ এটা কিন্তু ডেল হবে। এবার ভালো করে লক্ষ্য কর যে এক্সএন মাইনাস সি লেস দ্যান ডেল এপসিলন হচ্ছে, এখানেও এটাই হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে এটা হোল্ড হচ্ছে। তাহলে আমরা এই দুটোকে কম্বাইন করতে পারি তো, এইটার দিকে টাকা এবং এটার দিকে টাকা, ঠিক দেখ একই লেখা আছে না। এবার তোর বক্তব্য কেন দাদা এখানে তো এক্স আছে, এখানে সিকোয়েন্স আছে, তো কি হয়েছে, সিটা যদি এই এক্স সি এর খুব কাছাকাছি
এটার মানেটা বেসিক্যালি হচ্ছে এটা, সি কে ঘিরে ডেল নেবারহুডের মধ্যে সি কে বাদ দিয়েও এক্স এর প্রচুর এক্স আছে, সেটা সিও হতে পারে আবার সেটা এক্সও হতে পারে, মানে সেটা আইসোলেটেডও হতে পারে লিমিটও হতে পারে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি সেই নেবারহুড থেকে যদি এটা লিমিট পয়েন্ট হয়, প্রথমে ভাব যদি এটা লিমিট পয়েন্ট হয়, সিটা যদি লিমিট পয়েন্ট হয়, তাহলে লিমিট পয়েন্টকে ঘিরে সিকোয়েন্সের কোটি কোটি পয়েন্ট বানানো যাবে, কারণ সি কে ঘিরে একটা সিকোয়েন্সের যদি সিটা লিমিট পয়েন্ট হয় তাহলে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট আছে ওখানে, কিছু ফাইনাইট বাদ দিই। ঠিক আছে, ঠিক আছে, যদি সিটা লিমিট পয়েন্ট হবে, সেটা যদি আইসোলেটেড পয়েন্ট হয় তাহলে একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স বানাতে পারবো যেটা সিতে কনভার্ট করছে, আর তার মানে সি কে ঘিরে ওই সিকোয়েন্সটার প্রচুর পয়েন্ট আছে বেসিক্যালি যেগুলো সি আলটিমেটলি। তাহলে আইসোলেটেডের জন্য আমরা এখানে একটা সিকোয়েন্স ভাবতে পারি, লিমিটের জন্য সিকোয়েন্স ভাবতে পারি। তাহলে এইটাকে এবার এর সাথে মার্জ করতো সেই সমস্ত ন্যাচারাল নাম্বারগুলো ছিল যার জন্য ইনফাইনাইটলি মেনি ন্যাচারাল সিকোয়েন্সিয়াল ভ্যালু এই সি এর ডেল নেবারহুডের মধ্যে রয়েছে। যদি ইনফাইনাইটলি মেনি সিকোয়েন্সিয়াল ভ্যালু সি এর ডেল নেবারহুডের মধ্যে থাকে, তাহলে বাই ডেফিনেশন অফ কন্টিনিউইটি এফ অফ এক্স এন, মানে সেই এক্স এন গুলোর যে ফাংশনাল ভ্যালু, এখানে এক্স ছিল তাই এফ অফ এক্স, এখানে এক্স এন তাই এফ অফ এক্স এন, সেটা এফ অফ সি এর এপসিলন নেবারহুডে থাকবে। বোঝা যাচ্ছে? সম্পূর্ণ ধারণা, ইনটিউশন, নলেজ, আর কিছু না, এখানে আর কিচ্ছু নেই, জাস্ট নলেজ লাগালেই হয়ে যাবে, বুদ্ধি লাগালেই কাজ হবে। ঠিক আছে, যে এখানে এক্স এন গুলো সি এর নেবারহুডে রয়েছে, এখানে এক্স গুলো সি এর নেবারহুডে রয়েছে। ঠিক আছে, আমি সিকোয়েন্স সাথে এই এক্সটাকে মার্জ অলরেডি করিয়ে দিয়েছি, এক্স এর সাথে সি এক্স এর মার্জটা আমি অলরেডি করিয়ে দিয়েছি, সেটা যদি বুঝতে না পারি তারপরে রিভাইন্ড করে দেখেন। তাহলে এখানে এক্স এনটা সি এর নেবারহুডে রয়েছে, এক্সটা সি এর নেবারহুডে রয়েছে। ঠিক আছে, তার জন্য এক্স এর ফাংশনাল ভ্যালুটা এফ অফ সি এর নেবারহুডে রয়েছে, এপসিলন নেবারহুডে। তাহলে এক্স এন গুলো সি এর নেবারহুড রয়েছে, এটাকে কাজে লাগালে আমরা এটাও বলতে পারি এফ অফ এক্স এন গুলো এক্স এন এর ফাংশনাল ভ্যালু, দ্যাট ইজ এফ অফ এক্স এন। সিকোয়েন্স ভাবিস না, জাস্ট ফাংশনাল ভ্যালু ভাব। এক্স এন এর ফাংশনাল ভ্যালু গুলো এফ অফ এক্স এনটা এফ অফ সি এন এপসিলন নেবারহুডে থাকবে, দ্যাটস ইট। তাহলে কম্বাইনিং 1 and 2, এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার, কম্বাইনিং 1 and 2 আমরা বলতে পারি, কি বলতে পারি একটু বলতো? বলতে পারি যে এফ অফ এক্স এন মাইনাস এফ অফ সি ইজ লেস দ্যান এপসিলন। এবার আমাকে বল কি লিখবো, এবার আমাকে বল কি লিখবো, এর পাশে কি লিখবো, একটু ভেবে বল, একটু ভাব, ভিডিওটা পজ কর। এবার আমি বলি দেখ, এফ অফ এক্স এন মাইনাস এফ অফ সি, এইটা হোল্ড হচ্ছে কখন, এটা হোল্ড হচ্ছে কখন, ভালো করে ভাব, এটা হোল্ড হচ্ছে কখন, যখন এটা হোল্ড হচ্ছে, রাইট? সত্যি? তাহলে আমাকে বল এই যে এই জিনিসটা বেসিক্যালি এটাই, এখানে এক্স এন আছে শুধুমাত্র, তাহলে এটা হোল্ড হচ্ছে কখন, যখন এটা হোল্ড হচ্ছে। ঠিক, আচ্ছা এটা হোল্ড হচ্ছে কখন, যখন এটা হোল্ড হচ্ছে। তাহলে আমাকে বল পরোক্ষভাবে এই জিনিসটা তো এর ওপরই ডিপেন্ড করে, কারণ এটা ডিপেন্ড করছে এর ওপর, এটা ডিপেন্ড করছে এর ওপর, তাহলে এটা তো এর ওপরই ডিপেন্ড করবে। এক্স্যাক্টলি, দ্যাটস ইট। তাহলে আমরা বলতে পারি ফর অল এন গ্রেড ইকুয়ালস টু কে এপসিলন। ঠিক আছে, হয়ে গেল, থিওরেম প্রুফ। এটাই ছিল হচ্ছে কনসেপ্টটা। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে। অসুবিধা থাকলে রিভাইন্ড করে নে, তারপরে অসুবিধা হলে আচ্ছা। কনভার্স, কনভার্ট মানে সিকোয়েন্স গুলো সি তে কনভার্ট করার জন্য এফ অফ এক্স এন গুলো এফ অফ সি তে কনভার্ট করছে, পুরোটাই হাতে আছে। ঠিক আছে, সেটা থেকে আমরা লিমিট মানে কন্টিনিউইটি ডেফিনেশন লাগাবো। কন্টিনিউইটি কিন্তু লিমিট মনে রাখতে হবে, কন্টিনিউইটি ইজ ইটসেলফ আ পার্টিকুলার লিমিট। ঠিক আছে, যেখানে এলটা ডোমেনের ভেতরে আছে এবং এলটা বেসিক্যালি সি এর ফাংশনাল ভ্যালু এফ অফ সি। ঠিক আছে, এইটাই পার্থক্য। আচ্ছা, আর একটা পার্থক্য ওই ডিলিটেড নেবারহুডের ব্যাপারে, মানে আইসোলেটেডও হতে পারে। আচ্ছা, এবার আমি ধরে নিচ্ছি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি এফ অফ এক্স এন। আচ্ছা, একবারে ভালোভাবে লিখি, ফর অল এক্স এন বিলংস টু ডি সাচ দ্যাট লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি এক্স এন হচ্ছে সি, ইমপ্লাই করছে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি এফ অফ এক্স এন হচ্ছে এফ অফ সি। এটা আমাদের হাতে দেওয়া আছে।
আমাকে প্রমাণ করতে হবে ফাংশনটা কন্টিনিউয়াস, তার মানে দেখাতে কি হবে এফ অফ এক্স মাইনাস এফ অফ সি লেস দেন এপসিলন। তো এটাও আমরা একদম যে লিমিটের ক্ষেত্রে যা করেছিলাম এখানেও তাই করবো, একদম সেম আইডিয়া। আমরা ধরে নিচ্ছি এফ ইজ নট কন্টিনিউয়াস at c, f is not continuous at c, তাহলে আমরা প্রথমে স্টেটমেন্ট কাজে লাগিয়ে বলতে পারি যে এটা হলেও এটা হোল্ড করবে না, কিন্তু এটা তো হোল্ড করছে মানে কন্ট্রাডিকশন, তার মানে কন্টিনিউয়াস। এইটা হচ্ছে অ্যাপ্রোচ। বোঝা গেছে যে এফটা ইজ নট কন্টিনিউয়াস at c, কিন্তু আমরা প্রথমে প্রমাণ করেছি এফটা কন্টিনিউয়াস হলে এটা এইটা হওয়ার জন্য এটা হবে। তাহলে আমরা জোর করে দেখানোর চেষ্টা করছি যে এটা হওয়ার জন্য এটা হচ্ছে কিনা, দেখতে পাবো এটা হওয়ার জন্য এটা হচ্ছে না, কিন্তু আমরা এখানে ধরেছি এটা হওয়ার জন্য এটা হচ্ছে। ঠিক আছে, অনেকবার হচ্ছে হচ্ছে বললাম, গুলিয়ে ফেলেছিলাম মনটা দেখে। ঠিক আছে, তাহলে এটা হওয়ার জন্য এটা হচ্ছে আমরা এখানে ধরেছি, আর একটা কন্ট্রাডিকশন আসবে, কন্ট্রাডিকশন আসলে আমাদের প্রুফটা হয়ে যাবে, আমরা প্রমাণ করে বলবো এফ ইজ কন্টিনিউয়াস। মনে রাখতে হবে পিওর ম্যাথামেটিক্সে কিন্তু আসল হলো অ্যাপ্রোচ। কি অ্যাপ্রোচ? তো তাকে অ্যাপ্রোচটা বুঝতে হবে, কোথায় যাবি সেটা জানতে হবে, তারপরে তুই জানবি হচ্ছে রাস্তাটা কি। তাহলে আগে অবশ্যই তোকে জানতে হবে টার্গেটটা কি, তারপরে হচ্ছে অ্যাপ্রোচটা কি। ঠিক আছে, আচ্ছা দেয়ার এক্সিস্ট এ নেবারহুড। তাহলে আমরা বলতে পারি যেহেতু এফ ইজ নট কন্টিনিউয়াস অ্যাট সি, তার মানে একটা নেবারহুড আছেই আছে, যেই নেবারহুডের মধ্যে এফ অফ এক্সটা এফ অফ সি এর মধ্যে নেই, কিছু এফ অফ এক্স। ঠিক আছে, কি কোন এফ অফ এক্স গুলো? এক্স গুলো সি এর নেবারহুডে থাকার জন্য কিছু এফ অফ এক্স, কিন্তু এফ অফ সি এর নেবারহুডে নেই। ঠিক আছে, তার জন্য সেটাই তো কন্টিনিউয়াস নয়। মানে কি জাম্পের ব্যাপারটা ভাব, এক্সটা সি এর খুব কাছাকাছি হওয়ার জন্য এফ অফ এক্সটা এফ অফ সি এর খুব কাছাকাছি নয়, এই ব্যাপারটা আর কি কন্টিনিউয়াস না হওয়ার ব্যাপারটা। এক্সটা সি এর খুব কাছাকাছি হওয়ার জন্য এফ অফ এক্সটা কিন্তু এফ অফ সি এর কাছাকাছি নয়। ঠিক আছে, আর আমরা বলতে পারি therefore imply there exist a NBD। আচ্ছা NBD ডিরেক্ট লিখি, কোন একটা এপসিলন, আমি বলছি এপসিলন 0, তুই এপসিলন 1 2 নিজের নাম যা ইচ্ছে বস। ঠিক আছে, অফ এফ অফ সি। আচ্ছা এফ অফ সি তো বলেছি। ঠিক আছে, such that যে, আচ্ছা বড্ড চোখে লাগছে, যার জন্য দেখ ভালো করে বলি যে ন্যাচারাল এই যে নেমবিটা আমি চয়েস করেছি, তার মানে কিছু এক্স আমি পাবো যার জন্য সেই নেবারহুডের মধ্যে সেইগুলো এক্সিস্ট করবে না। সাজ দ্যাট যে পি বিলংস টু, বা পি বা অন্য কিছু, এখানে তো পি নিয়েছে, অ্যাট লিস্ট আমরা বলতে পারি যে পি বিলংস টু, বা পি না নিয়ে আমি যদি এ নিই, এ বিলংস টু সি কমা ডেল্টা নেবারহুড। ঠিক আছে, অ্যাট লিস্ট আ এ, এটা বললে ভালো হবে, অ্যাট লিস্ট অ্যান এলিমেন্ট এ such that f of a does not belongs to n f of c epsilon। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কি বললাম যে আমি কন্টিনিউয়াস দেখাবো, মানে বলেছি আমি কন্টিনিউয়াস হচ্ছে না, তার মানে কি একটা এক্স সি এর খুব কাছাকাছি থাকার জন্য এফ অফ এক্সটা এফ অফ সি এর খুব কাছাকাছি নেই, তার মানে কি নেবারহুডে নেই। একটা এ সি এর খুব কাছাকাছির জন্য, কারণ এ বিলংস টু সি ডেল্টা নেবারহুড, মানে খুবই কাছাকাছি হওয়ার জন্য এফ অফ এটা কিন্তু এপসিলন 0 নেবারহুডে নেই, তার মানে এফ অফ এটা কিন্তু এফ অফ সি নেবারহুডের মধ্যে নেই, মানে খুব কাছাকাছি নেই। এটাই আমরা কন্টিনিউইটি ডেফিনেশন, তাই তো, নট কন্টিনিউয়াস, এটাই তো বেসিক্যালি কন্টিনিউ ডেফিনেশন এটা অ্যাপ্লাই করলাম যে খুব কাছাকাছি থাকার জন্য ওটা খুব কাছাকাছি থাকবে, সেটাই তো লাগিয়েছি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? বেশ, আমি খুব আস্তে ধীরে বলছি, না বোঝা গেলে কিন্তু রিভাইন্ড করে দেখবি, নাহলে আমাকে অবশ্যই আমাকে কল কনফারেন্স আমাকে জিজ্ঞেস করবি, বা ভিডিও কনফারেন্স, যেটা যা যা পসিবল হবে যখন জিজ্ঞেস করবি। অ্যাট লিস্ট অ্যান এলিমেন্ট আমি বলতে পারি এটা হচ্ছে। বেশ, এবার আমরা তাহলে বলতে পারি লেট ডেল হচ্ছে 1, একটা ডেল নেবারহুড নিলাম। ঠিক আছে, আমাকে একটা সিকোয়েন্স কনসিডার করতে হবে, বুঝতেই পারছিস। একটা নেবারহুড নিলাম 1, ডেল হচ্ছে এটা নেবারহুড 1। আমরা বলতে পারি such that there exists a x1 belongs to c del 1 such that f of x1 does not belongs to এটা। ঠিক আছে, দেখো আমরা সিকোয়েন্স কনসিডার করি, তার মানে x1 x2 x3 এরকম সিকোয়েন্স কনসিডার করি, তার জন্য f of x1 f of x2 ওটা সিকোয়েন্সই হবে। ঠিক আছে, সেই জন্য এই ডেল ইকুয়ালস টু 1 কনসিডার করেন, তারপরটা কি কনসিডার করব, ডেল ইকুয়ালস টু হাফ। কারণ আমাকে দেখাতে হবে কি ডেল ইকুয়ালস টু 2 চয়েস করব না, 2 চয়েস করা মানে হচ্ছে x, তার মানে নেবারহুডটা কনস্ট্যান্টলি বড় করছি,
নেবারহুডটা কনস্ট্যান্টলি বড় করছি মানে কিন্তু সমস্ত পয়েন্ট সি এর দিকে যাচ্ছে এরকম কেউ দাবি করতে পারবে না, কিন্তু নেবারহুডটা কনস্ট্যান্টলি ছোট করছি তাহলে কিন্তু সমস্ত পয়েন্ট সি এর দিকে যাচ্ছে আমরা দাবি করতে পারবো। তার মানে আমরা বলতে পারবো এক্স এন কনভার্জেস টু সি, ঠিক আছে। আর ইমপ্লাই করি দেয়ার এক্সিস্ট এক্স টু বিলংস টু, আচ্ছা এখানে 1 নিয়ে দিলাম 1 হাফ, কারণ দেখ এখানে হাফ 1/3 1/4 সরি 1/4 এগুলো কি বেসিক্যালি 1/5 1/6 এগুলো কনভার্জ করে কোথায় 1/n সিকোয়েন্স কনভার্জ করে 0 তে, তাহলে বেসিক্যালি কি হয়ে গেল c - 0 c + 0 বেসিক্যালি c তেই যাচ্ছে, তাহলে আমরা সেই সিকোয়েন্সটাই বানাচ্ছি যে এই সিকোয়েন্সটা কনভার্জ করে c তে, কারণ আমাদের হাতে এটা আছে, এটা আমাকে নিতেই হবে, ঠিক আছে। such that f of x2 does not belongs to epsilon 0 নেবারহুড অফ f of c, সেই নেবারহুড থেকে নেই। এবার এটাকে চালাতে থাক, ন্যাচারাল নাম্বারের কোনো শেষ নেই, এটারও কোনো শেষ হবে না, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম হচ্ছে একটা সিকোয়েন্স কনস্ট্রাক্ট করলাম, যেই সিকোয়েন্সটা কনভার্জ করছে হচ্ছে সি তে, কারণ নেবারহুডটা কনস্ট্যান্টলি কন্ট্রাক্ট করছে ছোট হচ্ছে, কিন্তু এফ অফ এক্স এন সিকোয়েন্সটা কিন্তু কনভার্জ মানে এফ অফ এক্স এন সিকোয়েন্সটা কিন্তু কনভার্জ করছে না এফ অফ সি তে, ঠিক আছে। এফ অফ এক্স এন সিকোয়েন্সটা নট ইকুয়াল টু এফ অফ সি, কারণ দেখ এফ অফ এক্স এনটা কিন্তু এফ অফ সি তে নেই, এরকম আমি একটা সিকোয়েন্স বানাতে পারলাম, কিন্তু এখানে বলেছিল সমস্ত সিকোয়েন্সের জন্য এটা হোল্ড করবে, কিন্তু আমি একটা সিকোয়েন্স বানাতে পেরেছি যেটার জন্য এটা হোল্ড হচ্ছে না, তার মানে আমাদের কোথাও একটা ভুল ছিল, ভুলটা কোথায় ছিল, আমরা এখানে ধরেছি এফ ইজ নট কন্টিনিউয়াস, সেই জন্য আমরা দেখাতে পারলাম এটা হচ্ছে না, কিন্তু আমরা ধরেছিলাম এটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে আমি ধরেছি, কিন্তু এটা ধরার জন্য এটা হলো না, তার মানে আমাদের এই ধরাতে ভুল ছিল, তার মানে এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট সি হেন্স প্রুভড, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তোদের একটা হোমওয়ার্ক দেবো, ঠিক আছে, হোমওয়ার্কটা গ্রুপে বলবো, ঠিক আছে। এখানেই আমি শেষ করলাম, আমরা কনফারেন্স করব, কনফারেন্সে আমি ভিডিওটা যখনই পোস্ট করব আমি সেই দিনই কনফারেন্স হবে, ঠিক আছে। ফলে তখন আমরা কনফারেন্স করবো এবং কনফারেন্সে কিন্তু আমি আরও ডিটেলে জিনিসটাকে এক্সপ্লেন করবো, ঠিক আছে। কারো কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করিস, আমি এখানেই ভিডিওটা শেষ করব।